মায়া ছিল একজন কাঠুরিয়া পরিবারের সন্তান। তার বাবার মৃত্যুর পর থেকে সে কাঠ কেটেই তাদের সংসারটা চালায়। প্রত্যেক দিনের মতো সেদিনও মায়া কাঠ কাটছিল, কিন্তু হঠাৎ তার কানে একটা শব্দ ভেসে এলো। বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। আরে আরে, এরকম গভীর জঙ্গলে এইভাবে এরকম সুর দিয়ে কে ডাকছে বাঁচানোর জন্য? আমার তো খুব ভয় করছে। এরকম গলা তো আমি আগে কখনো শুনিনি। না না, আর বেশি কথা বললে লাভ নেই। আমি একটু এগিয়ে গিয়ে দেখি কে এরকমভাবে ডাকছে। কে এই অদ্ভুত সুরে ডাকছে সেটা দেখার জন্য মায়া কোনো ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। কিন্তু মায়া গিয়ে যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। একটা কাক চিত হয়ে পড়ে খুব কান্নাকাটি করছিল। আরে আরে, এ কি? আমি তো জীবনেও শুনিনি যে একটা কাক কথা বলতে পারে। কিন্তু তুমি এইভাবে রয়েছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না গো, এক শিকারী এসে কোন ধরনের পাখি ধরবে বলে আমাকে তার জালে আটকে ফেলেছিল, কিন্তু সেই শিকারী আমাকে তো নেয়নি, কারণ আমি তো কালো কাক। আমাকে দিয়ে ওর কোনো দরকার নেই। সেই শিকারী আমাকে জাল থেকে ছুঁড়ে ফেলে দিল। আমি আঘাত পেয়েছি কিনা সেটা সে দেখলো না। এখন আমি উঠতে পারছি না বন্ধু। আহারে, তোমার সাথে কি নিষ্ঠুর আচরণ করলো ওরা! আমি আমিটা একদম সহ্য করব না। তুমি চলো আমার সাথে আমার বাড়িতে। তোমাকে আমি খাবার খেতে দেব কাক। তোমাকে সেবা যত্ন করে আবার আগের মতো করে তুলবো। তুমি দয়া করে আমার সাথে চলো। তুমি তো ভারী দয়ালু, না হলে আমার মতো একটা কালো কাককে তুমি এত সেবা যত্ন করতে চাইছো? আসলে তোমার মতো মেয়ে এই যুগে পাওয়া খুব বিরল। আমি এত কিছু জানি না গো। তুমি আমাকে যখন একবার বন্ধু বলেছো, তোমাকে এভাবে আমি কখনোই ফেলে যেতে পারবো না। তুমি এখনই আমার সাথে চলো। এত কথা বললে তোমার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে। এখন চলো তো আমার সাথে। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোমার কথাই তাহলে থাকলো, আমি তোমার সাথে যাব, গিয়ে খাবারও খাবো। মায়া বাড়িতে নিয়ে কাকটিকে পেট পুড়ে খেতে দেয়। এতে কাকটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। কাকটির খাওয়া দেখে মায়ার বড্ড মায়া লাগছিল, কারণ সে অসহায় মানুষ এবং পশু পাখিদের খুব ভালোবাসতো। তোমার কি ভালো লাগছে কাক? তুমি বলো, আমি তোমাকে আরেকটু খাবার খেতে দেই। না বন্ধু, তুমি যে খাবারগুলো আমাকে খেতে দিয়েছো এগুলো আমি কাক জীবনে কখনো পাইনি। আসলে তোমার মতো এরকম দয়াবান মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। তুমি একটা কালো কাককে কত আদর যত্ন করছো। অন্য যদি কেউ থাকতো আমার সাথে কথাই বলতো না। আরে না বন্ধু, সেরকম কোনো ব্যাপার নয়। আমরা মানুষেরা সবাই খারাপ নই। অনেক মানুষ আছে যারা পশু পাখিদের খুব ভালোবাসে। আমিও তাদের মধ্যে একজন। আসলে পশু পাখি মানুষ সবাই ঈশ্বরের দান। সবার সাথেই ভালো ব্যবহার করা উচিত এবং সবাইকে উপকার করা উচিত। ওরে হতচ্ছাড়ি, এ কি তোর কাণ্ড! সারাদিন গান্ডে পিণ্ডে গিলিস আর তুই পাখি প্রেম দেখাস, তাও আবার একটা কালো কাকের উপর দয়া দেখাস। ঘরের সব খাবার ওই কালো কাকটাকে খেতে দিয়েছিস। তোর এত বড় সাহস হয়ে গেছে! আজ ওই কাকটাকে তো... না না বৌদি, ওই কাকটাকে কিছু করো না। ও আমার বন্ধু, জঙ্গলে পড়েছিল, সেখান থেকে তাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছি। এখন ও একটু ভালো আছে। দয়া করে ওকে কিছু বলো না। কাক হয়েছে বলে কি হয়েছে? তার কি বেঁচে থাকার অধিকার নেই বলো? শোন, তোর যখন এতই পাখির প্রতি ভালোবাসা, তাহলে জঙ্গলে গিয়ে থাকতে পারিস না? আমার এখানে কেন গান্ডে বিন্ডে গিলিস আর থাকিস বলতো? ওখানে গেলেই তো হাজার হাজার পাখি পাস। বৌদি, জঙ্গলে গেলে আমি থাকতে পারবো না গো। আমার যে আমার যে তোমাদেরকে ছাড়া খুব কষ্ট হবে। বাবা মার মৃত্যুর পর তুমি আর দাদা মিলেই তো আমাকে ছোট থেকে বড় করেছো। বড় যখন করেছি, সেই মর্যাদাটা রাখলি না তো। পশু পাখির পেছনে সব খাবার নষ্ট করে দিচ্ছিস। আমরা খাবো কি শুনি? আজকে তোর খাবার বন্ধ। আজকের সব খাবার তুই পাখিকে খাইয়ে দিয়েছিস। সমস্যা নেই বৌদি, আমি আজকে কোনো খাবার খাবো না। আমি আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আমার কিছুই ভালো লাগছে না বৌদি। জানিস পদ্মা,
আমার বাবাও আমার মতো একজন কাঠুরিয়া ছিলেন। তিনি আমাকে কত ভালোবাসতেন। আমার কোনো কষ্ট হলে তিনিও আমার সাথে সাথে কাঁদতেন। বাবা মায়ের মতো আপন বুঝি এই ধরনীতে আর কেউই হয় না রে পদ্মা, কেউই হয় না। আমার তো বাবা মা নেই, আমার কষ্ট তো কেউ বোঝে না। বৌদি সারাদিন আমাকে অত্যাচার করে, সারাদিন কাঠ কেটে বাড়ি ফিরলেও আমার উপর অত্যাচার কমে না। কি আর করবি রে মায়া, এটাই যে তোর ভাগ্য, এটাই তোকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ছোটবেলা থেকেই তোকে দেখে আসছি কাঠ কেটে কেটে সংসারটা টানছিস। তোর দাদাও তো সেরকম কোনো কাজই করে না সংসারের জন্য। মানুষ বড়ই স্বার্থপর রে, কারণ তোরটা খেয়ে তোকে কিভাবে শাসন করে, আর সামান্য কিছু খাবার পাখিকেই তো খাইয়েছিলিস, এর জন্যই এত কিছু। হ্যাঁ রে, এত কিছু এই পাখিকে খাওয়ানোর জন্যই আমার আজ সারাদিনের খাবার বন্ধ রেখেছে। সকাল থেকে কাঠ কেটে দুপুরবেলা গিয়েছিলাম পাখিটাকে নিয়ে বাড়িতে, এরপর থেকে আমি আর কিচ্ছুটি খাইনি রে। আমার বড্ড খিদে পেয়েছে, আমি কি করব বলি দে আমায়। আহারে, তোর কষ্টটা না চোখে দেখতে পারি না। এই যে দেখ, আমিও তো তোর মতোই হতভাগিনী। মামা মামের সংসারে থাকি, সারাদিন পরিশ্রম করি, তবু দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে দেয় না আমাকে। আসলে এই সংসারের মানুষগুলো যে কি চায় কে জানে। সবাই শুধু নিজের স্বার্থের জন্যই খরচ আর সময় ব্যয় করে। এই যে দেখ সখী, তোর কাছে তো আমি তবু মনের দুটো কথা খুলে বলতে পারি, কিন্তু দুদিন পর যখন তোর বিয়ে হয়ে যাবে তখন আমি কার কাছে এসব বলবো বল? তুই চলে গেলে সত্যি আমি বড্ড একা হয়ে পড়ব রে, অনেক একা হয়ে যাব। আমি মানুষের জন্য সারা জীবন ভালোই করেছি, সবার জন্যই ভালো চেয়েছি, কিন্তু আমার কপালটা এত খারাপ কেন হলো রে বল? কেন? তুই কি কিছু জানিস? ধৈর্য ধর মায়া, এভাবে কান্নাকাটি করে কোনো কিছু সমাধান পাওয়া যাবে না। তুই যে হারের ভালো মেয়ে, তোর কপালটা সত্যি খুব ভালো হবে দেখে নিস। ছোটবেলায় মা আমাকে গল্প শোনাতো যে যারা ভালো তাদের শেষটা খুবই চমৎকার হয়। তুই এখন বাড়ি চলে যা মায়া, আর এখানে বসে থাকিস না। আরে, কি আপনি এই জঙ্গলে? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি জঙ্গলের শেষের দিকে থাকি। আমার নাম রতন। আমি একজন কাঠুরিয়া। ওদিকে একটা গাছও আর বাকি নেই শুকনো, তাই এদিকে এসেছি কাঠ কাটার জন্য। কিন্তু আপনি কে? এই গহীন জঙ্গলে আপনি কি করছেন? আমিও একজন কাঠুরিয়া। আমি মেয়ে হয়েছি বলে আবার আপনি হতভম্ব হয়ে যাবেন না। মেয়েরাও কাঠ কাটতে পারে, মেয়েরাও সংসার চালাতে পারে। আমার নাম মায়া, নদীর পাড়ে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি, এই আর কি। বাহ, আমরা তো একই সম্প্রদায়ের। আপনিও কাঠুরিয়া, আমিও কাঠুরিয়া। তা আপনাকে আমি তুমি করে বলি কেমন? আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। আর আমি আপনার থেকে অনেক ছোটই হব বয়সে। আচ্ছা, তাহলে আপনি কাঠ কাটুন কেমন? আমি বাড়িতে যাই, আবার সন্ধে হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে মায়া, তাহলে ভালো থেকো কেমন? তোমার সাথে কোনো না কোনো দিন আমার আবারও দেখা হবে। কে রে, নদীর পাড় থেকে যে ঘরে ফিরে এলি, তা বলি খাবার কোথা থেকে আসবে? বিকেলের যে কোনো হাট বাজার কিছুই নেই ঘরে। যা যা যা, এখন আবার গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে কিছু খাবার দাবার কিনে নিয়ে আয়। বৌদি, এখন তো বিকেল হয়ে যাবে, এখন যদি কাঠ কাটতে যাই ফিরে আসতে আসতে রাত হয়ে যাবে। তখন আবার জঙ্গলের ভয়ঙ্কর পশু পাখিরা আমাকে ঘিরে ধরতে পারে। আজকের দিনটা কোনোভাবে চালিয়ে নাও না গো বৌদি, আগামীকাল খুব ভোরে আমি বেরিয়ে যাব। অত পারবো না রে হতচ্ছাড়ি, আমি এত কিছু পারবো না। এই সংসারে যখন থাকবি তখন তোকেই সংসারটা চালাতে হবে। তোর দাদার খবর তো জানিসই, কোনো কাজকর্ম কিচ্ছুটি করতে পারে না, সারাদিন ভবঘুরের মতো বেড়ায়। যা যা যা, আর জঙ্গলের পশু পাখিরা তোকে কিছু করবে না, কারণ তুই তো সবসময় ওদেরকে খুব সেবা যত্ন করিস, তাই না? তা তো বুঝলামই বৌদি, কিন্তু বাঘ সিংহ ওরা? আরে বাঘ সিংহ তোকে প্রণাম জানাবি, প্রণাম। তোর মতো মেয়েকে ওরা খাবে না, ছোবেও না।
যা 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 এখন, আর বেশি কোনো কথা বলবি না। আমার মাথাটা যদি গরম হয়ে যায় না, সারা রাত তোকে বাইরে দাঁড় করিয়ে রাখবো। যা যা যা, এখনই বের হয়ে যা বলছি। অবশেষে মায়া আবারও কোঠার হাতে নিয়ে জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মায়া বিকাল পর্যন্ত অনেকগুলো কাঠ কাটলো একসাথে। সে অনেক খুশি ছিল। এতগুলো কাঠ যে পাবো সেটা আমি কখনো কল্পনাই করিনি। এই কাঠগুলো যদি বাজারে বিক্রি করি তাহলে এক সপ্তাহ আমাকে আর কাঠ কাটতে আসতে হবে না। আমিও একটু বিশ্রাম নিতে পারবো। শরীরটা অনেক খারাপ লাগছে। না, এখন একটু এখানে শুয়ে থাকি। কিছুক্ষণ পর কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করে তারপর সদাই কিনে বাড়িতে চলে যাব। মায়ার যেই কথা সেই কাজ। বিশ্রাম নেওয়ার কথা বলে সে একটু শুয়ে পড়ল মাটিতে। কিন্তু মায়া যে কখন ঘুমিয়ে পড়ল সেটা সে কল্পনাও করতে পারেনি। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত নেমে এলো। আরে মায়া না, এখানে কি করছে? কি হয়েছে ওর? মায়া, মায়া, কি হয়েছে তোমার? ওঠো, ওঠো বলছি। কিন্তু রতন কাটুরিয়ার ডাকে মায়া ঘুম থেকে একদম উঠল না। মায়া যদি বাইরে ওখানে শুয়ে থাকতো তাহলে জঙ্গলের বাঘ এসে ওকে কামড়ে দিত। আমার এখানে নিয়ে এসে ভালোই হয়েছে, সে এখানে নিরাপদ থাকতে পারবে। আরে আরে আমি কোথায় চলে এলাম? আমি না জঙ্গলে কাঠ কাটছিলাম। আমার কাঠগুলো কোথায়? আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমি কোথায় চলে এসেছি? কেউ আছেন? এখানে কেউ আছেন? আমি আমি হারিয়ে গেছি। আমাকে দয়া করে একটু বাঁচান। না না, বাইরে গিয়ে দেখি। এটা তো জঙ্গল, কিন্তু বাইরে কেউ নেই। আমি এখন কোথায় যাব? আমাকে বাঁচান, কেউ কি আছেন? মায়ের চিল্লাপাল্লাতে সেখানে রতন এসে হাজির হয়। আরে মায়া, তোমার ঘুম ভেঙে গেছে? দয়া করে একদম ভয় পেও না, তুমি একদম নিরাপদ আছো। গতকালকে জঙ্গলে কাঠ কাটতে এসে সেখানে ঘুমিয়ে পড়েছিলে। আমি যদি তোমাকে উদ্ধার না করে এখানে নিয়ে আসতাম, তুমি এতক্ষণে বাঘের পেটে চলে যেতে। এ কি বলছেন আপনি? আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দেব সেটার আমার ভাষা নেই। আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। সত্যি আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আপনার পরিবার কোথায়? আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ মায়া, আমি একজন অনাথ ছেলে। আমার এ তিন কুলে কেউ নেই। আমি জন্মের পর থেকে এই জঙ্গলে বড় হয়েছি। কাঠ কেটে আমার নিজের পেট চালাই। কিন্তু তোমার মনে কিসের দুঃখ? তুমি এত সন্ধেবেলায় কেন কাঠ কাটতে জঙ্গলে এসেছিলে? আমার জীবনটা অনেক কষ্টের। আমার বৌদি আমার দাদা আমাকে সারা দিন কাট কাটিয়ে তাদের সংসারটা চালায়। আমার খুব কষ্ট হয়। আমাকে ঠিকমতো তারা খেতেও দেয় না। তারা কোনো কাজকর্মই করে না, সব কিছু আমাকে দিয়েই করায়। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কোনোদিন বাড়িতে ফিরবো না। আমি এখানেই থাকবো। তোমরা দুজন মিলে বিয়ে করে নাও, এটাই কি সব থেকে ভালো হয় না? তুমিও অনাথ, সেও অনাথ, দুজন মিলে সংসার পাতলে কিন্তু মন্দ হবে না। কি বন্ধু মায়া, তুমি আমায় চিনতে পারছো? আমি তোমার সেই কাক বন্ধু। তোমার পেছন পেছন আমি এখানে চলে এসেছি। আরে বন্ধু, তোমায় আমি চিনতে পারবো না এটা তুমি ভাবলে কি করে? আমি তোমার কথাই রাখবো। আমি রতনকে বিয়ে করব, বিয়ে করে এখানে সংসার পাতবো। তোমায় অনেক ধন্যবাদ মায়া। তুমি আমার অভিশপ্ত জীবন থেকে আমাকে মুক্ত করেছো। তুমি তোমার বন্ধু বলে আমাকে পরিচয় দিয়েছো এবং একজন ভালো মানুষের সাথে সংসার পাতবে বলে আমাকে কথা দিয়েছো। আরে তুমি কে? আমি আমি কি সত্যি দেখছি একজন পাখি থেকে তোমার একই রূপ হয়ে গেল? দয়া করে আমাকে সবটা খুলে বলো বন্ধু। আমার যে মাথায় কিছুই ঢুকছে না, দয়া করে সব খুলে বলো। শোনো তাহলে বন্ধু,
আমি হচ্ছি সর্পরাজ্যের একমাত্র রাজকন্যা। এক মনি ঋষির অভিশাপে আমি কালো কাকে পরিণত হয়েছিলাম। তখন মনি ঋষি আমাকে একটা উপায়ও বলেছিলেন যে কোনো দিন যদি কোনো সত্যিকারের পশুপ্রেমী মানুষকে তুমি তোমার বন্ধুরূপে তাকে পরিচিত করাতে পারো, তাহলেই তোমার মুক্তি লাভ হবে। আপনাকে অনেক ধন্যবাদ রাজকন্যা। আমি যেদিন মায়াকে প্রথম দেখেছিলাম সেদিনেই তাকে পছন্দ করেছিলাম। জানতাম না যে মায়া আমার কোনোদিন জীবন সঙ্গিনী হবে, কিন্তু আপনার জন্য আমি মায়াকে আমার জীবন সঙ্গিনী রূপে পেয়ে গেলাম। আমি তোমাদেরকে পুরস্কৃত করব, যেটা তোমরা কখনো নিজের চোখে দেখোনি। এরকম কিছু তোমাদেরকে আমি দান করব। তোমরা এখানে সাধারণ কোনো মানুষ হয়ে থাকবে না, তোমরা হবে এই রাজ্যের রাজা এবং রানী। আমাদের আর কোনোদিন কোনো কষ্ট করতে হবে না গো। আমরা আমরা সর্পরাজ কন্যার আশীর্বাদে আজ রাজা এবং রানী হতে পেরেছি। আমি আমি স্বপ্ন দেখছি না বাস্তব, সেটা এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি গতকালকে কাঠুরিয়া ছিলাম, আজ আমি রানী হয়ে গেলাম। একই বলে বুঝি ভাগ্য। কিন্তু আমি তো ছোটবেলা থেকে অনাথ ছিলাম। আজ আমি তোমার দয়ায়, তোমার জন্যই আজ এইরকম অবস্থানে আসতে পেরেছি। আমার মতো এরকম একটা অনাথ ছেলে কখনো রাজা হবে সেটা তো কল্পনা দূর, স্বপ্নেও ভাবিনি। আজ থেকে আমরা গরিব মানুষদেরকে আলাদাভাবে সাহায্য করব। আর এই বনে যত পশু পাখি আছে সবাইকে খাবারের ব্যবস্থা করব, বুঝেছো? কেউ যেন ক্ষুধার্ত না থাকে। আমরা সব পশু পাখিদেরকে আলাদাভাবে বাঁচার জন্য স্বাধীনতা দেব। কেউ যেন শিকার করতে না পারে তাদের, সেই ব্যবস্থাও গ্রহণ করব। তুমি ঠিক আমার মনের কথাগুলোই বলছো। সত্যি আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন মানুষকে পেয়েছি যে আমার মতো করেই ভাবে। জানো, আমি যখন আমার দাদা বৌদির সংসারে ছিলাম তখন কত কষ্টই না করেছি। দুটো খাবার একটা পাখিকে খেতে দিলে তারা আমার খাবার বন্ধ রাখতো। আজ বুঝি আমার মনের সব কষ্ট দূর হলো গো, দূর হলো।